গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা নাম মাহাত্ম্য। সারাটা বছর স্রেফ আড্ডা দিয়া যখন 20টি দিন বাকি, ন্যাড়া মন্দিরের বুড়ো শিবের শরণাপন্ন হইলাম। পয়সা নয়, সিকি নয়, বাতাসা নয়, রোজ একটি ঝুড়ি করিয়া বিল্বপত্র, আর পাশ থেকেই 1 ঘটি করিয়া গঙ্গাজল। পাশ করিয়া গেলাম। নিতান্ত মন্দও হইল না, 2nd ডিভিশন। বেশ বোঝা গেল, আরও 10টা দিন আগে যদি বাবাকে মনে পড়িত, 1st ডিভিশনটা বাঁধা ছিল। যাক, ধর্মপথে পা দিয়া বেশি লোভটাও আবার কিছু নয়। পিতা জিজ্ঞাসা করিলেন, আর পড়বি শৈলেন? আমাদের বাড়ির সামনেই ধর্মদাসের বেলগাছটা। সবুজের একটি চিহ্নমাত্র কোথাও রাখি নাই। ধর্মদাসটা নেহাত এখানে নাই, তাই সম্ভব হইয়াছে। এমন করিয়া গাছ মোড়াইবার সুযোগ তো বারে বারে পাওয়া যাইবে না। গাছটার উপর থেকে দৃষ্টি সরাইয়া বলিলাম, না বাবা, পড়ে যে এমন কি হবে তা তো বুঝতে পারছি না। তবে করবি কি? একটা ব্যবসা ট্যাবসা আরম্ভ করে দিলে মন্দ হতো না বোধ হয়। কিসের ব্যবসা করবি ভাবছিস? কোনটার করিব তাহাও ভাবি নাই, কোনটার যে না করিব তাহাও ভাবি নাই। বলিলাম, কিছু স্টেশনারি থাক, বলেন তো কিছু কাপড় চোপড় রাখি, একপাশে চাল ডাল, বেনে মশলা এসবও থাক। যেটার কাটতি দেখব সেটাকে রেখে বাকি দুটো সরিয়ে দিলেই হবে। কি বলেন? নূতন উৎসাহের মুখে বাবা আর বাধা দিলেন না। নির্বিকারভাবে বলিলেন, দেখ তবে। রাত্রে মা বলিলেন, বলছিলেন এত সঙ্গে অতগুলো জিনিস সামলাতে পারবি? বলিলাম, বুড়ো শিবের যদি দয়া থাকে তো চলে যাবে মা। নবজাগ্রত ভক্তি আর বিশ্বাসের মুখে মাও আর নিরুৎসাহ করিলেন না। বলিলেন, সে তো ঠিকই, বাবা চাইলে কি না হতে পারে। বেশ, দেখ চেষ্টা করে তাহলে। এইটা গেল ভক্তি আর বিশ্বাস উদ্গমের ইতিহাস। এতদিনে দুইটাই বোধহয় যাইতে বসিয়াছে। এইবার তাহার ইতিহাস শুরু করি। ঠিক ভক্তি আর বিশ্বাস যাইতে বসিয়াছে বলাটাও আমার ভুল হয়। যাইতে বসে নাই, আসলে আধার পরিবর্তন করিয়াছে। আগে ছিল দেবদেবীর ওপর, এখন আশ্রয় লইয়াছে, এদের কি বলিব, অভিধা লইয়া একটু মুশকিলে পড়া গিয়াছে। মনুষ্যলোক ছাড়িয়া এরা জ্যোতির্লোকে উত্তীর্ণ হইয়া গেছেন। আরও কি কি লোক আছে এবং কোন লোকে যে শেষ পর্যন্ত এদের অধিষ্ঠান, কি করিয়া বলিব। সুতরাং ওইটুকু খালি রাখিয়া আপাতত কাহিনীটাই বিবৃত করিয়া যাই। খুব সদর জায়গা দেখিয়া একটা ঘর ভাড়া করিলাম। 4টা বড় বড় সড়কের উপর চৌমাথা। ওদিক থেকে হাওড়ার বাস আসিয়া দাঁড়াইতেছে, এদিক থেকে চন্দননগর ভদ্রেশ্বরের। সব রকম লোকের গতায়াতে গুলজার জায়গা, আর কাজের জায়গা যাকে বলা চলে গঞ্জ। শতকরা 5টা লোককে ভ্যাগাবন্ডের দলে ফেলিলেও বাকি 95 একটা না একটা কিছু কিনিবেই। চাল ডাল, নুন তেল মশলা, কাপড় গেঞ্জি, লুঙ্গি নস্যি, চিমনি, হরলিক্স, বার সোপ, ডিম, কোনো জিনিসটার জন্যেই অন্য দোকান মারাইতে দিব না। পাঁচু ঠাকুরের দৌড় ধরি আমার জন্ম। সমস্ত ছেলেবেলাটা মা শীতলার চরণাশ্রিত ছিলাম। জীবনের প্রথম তরুণ উত্তীর্ণ হইলাম বুড়ো শিবের কৃপাদৃষ্টির জোরে। ওদের দয়াই আমার মূলধন। সব শুভার্থীদের পরামর্শানুসারে এবং নিজের অন্তরের আশা ও বিশ্বাস লইয়া দোকানের নাম রাখিলাম অন্নপূর্ণা ভাণ্ডার। কলিকাতা থেকে প্রকাণ্ড ঝকঝকে সাইনবোর্ড আনিলাম। বাঁ দিকে একটা বড় বৃত্তের মধ্যে একটা চিত্র, কাঁধে ভিক্ষার ঝুলি শিব অঞ্জলিবদ্ধ হইয়া দাঁড়াইয়া আছেন। দেবী প্রসন্ন আননে একটা সোনার হাতায় করিয়া অন্ন পরিবেশন করিতেছেন। ভক্তির দৃষ্টিতে দেখুন, চক্ষু ফিরাইতে পারিবেন না। নিতান্ত আধুনিক ইকোনমিক্সের দৃষ্টিতে দেখুন, ডিমান্ড আর সাপ্লাইয়ের অর্থাৎ প্রয়োজন আর আয়োজনের এমন উচ্চ অঙ্গের প্রতীক খুঁজিয়া পাওয়া দুষ্কর। কথায় বলে দেবদ্বিজে ভক্তি। পাঁজি দেখিয়া খুব একটা ভালো দিন বাছিয়া পাড়ার বাছা বাছা গুটিবারো পরম নিষ্ঠাবান ব্রাহ্মণকে আহারে দক্ষিণায় পরিতুষ্ট করিয়া দোকান খুলিলাম।
অবিলম্বেই মাথায় আর একটা বুদ্ধি আসিল। ঘরটা বড়ই পাইয়াছিলাম, হাত তিনেক চওড়া আর হাত ছয়েক লম্বা একটা জায়গা বাহির করিয়া আম কাঠের তক্তা দিয়া আলাদা করিয়া লইলাম। মাঝখানে একটা অয়েল ক্লথ মোড়া লম্বা টেবিল, এক পাশে খান ছয়েক টিনের চেয়ার, শেষের দিকে একটু খুবরি গোছের ঘিরিয়া লইয়া চা, ডিম, চপ আর ঢাকাই পরোটার আয়োজন করিলাম। এইটুকুর আলাদা করিয়া নাম দিলাম অন্নপূর্ণা কেবিন। বাবা বোধহয় একটু ক্ষুণ্ণ হইলেন। চক্রবর্তী মহাশয় বুঝাইলেন, তা হোক, মার নাম করে করেছে, সব শুদ্ধ হয়ে যাবে। শৈল দোকান করেছে বলিয়া অল্প দিনের মধ্যেই একটা রব উঠিয়া গেল। দোকান দেখিতে দেখিতে জমিয়া উঠিল। সামনেই রাস্তার ধারে একটা ছোট বকুলতলায় এক ফালি ঘাসে ঢাকা জায়গা। বিকালে রোদ পড়িয়া আসিলেই কতগুলি টিনের চেয়ার পাতিয়া দেয়া হয়। এ পাড়া ও পাড়া মিলাইয়া যত শুভার্থীরা আসিয়া এই সময় উপস্থিত হন, চক্রবর্তী মশাই, ঘোষাল মশাই, বৈকুণ্ঠ কাকা, নটবর কাকা, সনাতন চৌধুরী, ও পাড়ার অবিনাশ ঠাকুরদা, গোসাই ঠাকুর, এরা প্রায় নিয়মিতই পায়ের ধুলা দেন। এর ওপর যাওয়া আসা, কর্তাদের সঙ্গে দু একটা আলাপ আলোচনা করা, প্রসাদী তামাকে দু একটা টান দিয়া যাওয়ার লোক তো লাগিয়াই রহিয়াছে। অন্নপূর্ণা কেবিনের বয় হারানের তো তামাক সাজিয়া দম ফেলিবার ফুরসত থাকে না। ভালো মন্দ নানা রকম আলোচনায়, হাসি ঠাট্টায়, তামাকের সুবাসে আমার দোকান যেন গমগম করিতে থাকে। হয়তো চক্রবর্তী খুড়ো তামাক টানিতে টানিতে সাবাসি দিবার ভঙ্গিতে আমার দিকে বাঁ হাতের তর্জনীটা উঁচাইয়া বলিলেন, না, বুকের পাটা আছে শৈলর, কি বয়স বলো, নয় পাশই করেছে, কিন্তু আমাদের কাছে তো সেই বালকটি, তা কিরকম ফলাও করে দোকানটি ফেঁদেছে দেখো, ঠিক চলে যাবে, এই আমি প্রাতব্যাক্যে বলছি। এতগুলো কথার উপর খাতির দেখাইয়া বলিতেই হয়, অনেক ছাতু গুলেছি চক্রবর্তী কাকা, সামলাতে পারব তো, ভাবনা হয় এক একবার। চক্রবর্তী একটু ধমকের সুরে বলেন, আসপদ্দা কম নয় তো, তুই সামলাবি? তবে সাইনবোর্ডের ওপর সোনার হাতা ধরিয়ে ও বেটিকে বসিয়ে রেখেছিস কি করতে? যা ভাববার সে ভাবছে বাবা, তুই বসে বসে তামসা দেখ। বলে সামলাব কি করে, উনি সামলাবার মালিক যেমন। কথা শুনেছ নটু? নটবর কাকা হুঁকার জন্যে হাতটা বাড়াইয়া বলিলেন, একটা কথা দাদা লক্ষ্য করেছ কিনা বলতে পারি নে, জায়গাটার যেন চেহারাই বদলে গেছে। না, বড় দোকান তো এখানে আগেও ছিল গো, এই ঘরেই, কিন্তু এমন জলুষ্টি কখনো দেখেছ? মা যেন আলো করে বসেছেন। ঘোষাল মশাইয়ের সঙ্গে তার ছোট নাতিটি থাকে, তাহার কাজ ঠাকুরদাদার হাঁটু জড়াইয়া ক্রমাগতই একটা না একটা বায়না করিয়া থাকা। তাহাকে ধমক দিয়া ঘোষাল মশাই বলিলেন, চপ লেমন জুসকে আমি হাতে করে বসে আছি, জানা, তোর শৈল কাকাকে বল না গিয়ে। তাতে ছেলের লজ্জা। দেখো হে শৈলেন, তোমার ভাইপো কি বলে? মায়ের কথা উঠল বলেই বলছি। কেন? এইখানেই তো হারাধন কুণ্ডুর ছেলে মতি দোকান ফেঁদেছিল, তারপর সেই মেড়োর কাপড়ের দোকান, তারপর আমাদের মোল্লাপাড়ার এসানুদ্দিনের ছোট ভাই জুতোর দোকান খুলল। দোকান ছিল না কি করে বলবো, একজন না একজন তো রয়েছে একটা কিছু নিয়ে, কিন্তু কখনো এসে বসতে দেখেছ? না তোমাদেরই কাউকে কখনো দেখেছি দোকান মারাতে? আর এখন যেন টানে এই বকুলতলাটি, তার হেতু আর কিছু নয়, ওই নাম আর সাইনবোর্ড। ওর পেছনে কত বড় একটা হিঁদুয়ানি রয়েছে, কত বড় একটা নিষ্ঠা, এলেই যেন মনে একটা। বোধহয় নাতিটি ততক্ষণে ফিরিল। ঘোষাল মশাই দুই হাত ত্রস্তভাবে উঁচাইয়া বলিলেন, হা হা, এদিকে নয়, তুমি ওসব চপটপ খেয়ে হাত ধুয়ে তবে এসো বাপু। চা খেয়েছিস? না, আবার চায়ের জন্য আবদার ধরবি? মার্বেল? সে এখন নয়, যাবার সময়। সর্বদাই ভ্যান ভ্যান করিস নি তো বাপু। মনে করি শৈলের দোকানে 5টা ভালো লোক এসে বসে, দুটো ভালো কথা হয়, বসি একটু গিয়ে, তা যা ল্যাংবোর্ড জুটেছিস। খদ্দের জুটিলেও সকলে আমাকে যথাসাধ্য সাহায্য করেন, সৎ পরামর্শ দিয়া, দরদস্তুরিতে সহযোগিতা করিয়া, কখনো কখনো রাস্তা থেকেও খদ্দের ডাকিয়া তোলেন। যে কয়জন আসিয়া বসেন, লোক চিনিতে প্রত্যেকেই ঝানু। কি চাই রে তোর বাপু? শাড়ি? এই দোকান।
দাও হে শৈল, সর্দারকে ভালো করে একটা শাড়ি দাও, হিন্দুস্তানিদের 12 হাতি শাড়ি। আর দেখো। আমি ফিরিয়া চাহিতে খদ্দেরকে লুকাইয়া হাতে কষিয়া একটা মোচড়ের ভঙ্গি করিলেন। অর্থ সুস্পষ্ট। তুই না দিনুর বাড়ির চাকর, সদা করতে এসেছিস? তা যা, ভেতরে যা, সব জিনিস এখানেই পাবি। ওই ওপরে চেয়ে দেখ, পড়তে না পারিস ছবি চিনিস তো দেবদেবীদের। যা ভেতরে। দেখো এ শৈল, কি কি চায়? দিনেকে বলে দিয়েছিলাম, চাকর পাঠিয়েছে। দিনুর চাকরকে ফিরাইতে হইল। ধারে দেব না ঠিক করিয়াছি। চক্রবর্তী মশায়ের নিকট গিয়া দাঁড়াইতে তিনি আবার সঙ্গে করিয়া নিজেই উঠিয়া আসিলেন। একগাল হাসিয়া বলিলেন, ওসব আবার কি ছেলে মানুষই করছিস শৈল? একে কি ধার বলে? ধার যেখানে পয়সা ডোববার ভয় রয়েছে। দিনের বাড়ি কি ঘোষালের বাড়ি কি অবিনেশদার বাড়ি, ও কি ধান নাকি? শৈলর ছেলে মানুষই দেখো অবিনেশদা। নে, কি কি নিবি লিখিয়ে দে শৈলকে। আর হ্যাঁ দেখ, কোন দিক দিয়ে ফিরবি, তা একটু উপগার কর দিকিন। শৈলর সেরখানে ঘি, সের 2 আটা আর 1/2 সের টাক চিনি দিচ্ছে, আমার বাড়িতে নামিয়ে দিয়ে যাস দিকিন। লিখে রাখো শৈল। ঠিক করিয়া দিয়া ফিরিয়া যাইতে যাইতে পেছন ফিরিয়া অভয় দিয়া বলিলেন, কিছু ভাবনা নেই, দিনের ওখানে টাকা তো ডুববে না, ডুবতে পারে না, আমি রয়েছি কি করতে। গোসাই ঠাকুর হাতে নস্যি ঢালিতে ঢালিতে বলিলেন, দিনে কেন, এ দোকানের টাকা যেখানেই পড়ে থাক, বেঙ্গল ব্যাংকে আছে বুঝতে হবে। এ কি শৈলর দোকান? মার নিজের দোকান, কুবের বেটা যার কেশিয়ার। আমার সেই মাদ্রাজি নস্যিটা আনালি শৈল? মাগ্গি বলে কোনো দোকানেই রাখতে চায় না এখানে। এই দেখ, ভুলেই গেছিলাম, নস্যির কথায় মনে পড়ে গেল। যাবার সময় 2 হ্যারিকেনের চিমনি দিস তো শৈল, মনে করে দিয়ে দিস বাবা। আমি বোধহয় ভুলেই যাব, আজ ভুললে তোর জ্যাঠাইমার কিছু বাকি রাখবে না। বৈকুণ্ঠ কাকা একসময় দোকান করিয়াছিলেন, তাহার উপদেশের দাম অনেক। বলেন, দোকান চালানো এমন কিছু মহামারী কাণ্ড নয় শৈল, কিছু বাঁধা খদ্দের করে ফেলো ব্যাস। আর ওই যে উটকো খদ্দের দেখছ, আজ এ দোকান কাল ও দোকান, ওদের ভরসায় ব্যবসা চলে না। হাতে কলমে করা কাজ, বোঝা আছে কি না? তোমায় কিছু ভাবতে হবে না, সাত্ত্বিক ভাব নিয়ে দোকান করেছ, মাই সব জোগাড় যন্তর করে দেবেন। আর আমরাই কি বসে আছি ভেবেছ বাবাজি? বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিচ্ছি আর ভাবছি কি করে একটা ঘর বেঁধে ফেলতে পারি। মায়ের কৃপায় এবং শুভার্থীদের চেষ্টায় কাছাকাছি কয়েকটা পাড়ায় অনেকগুলি ঘরই বাঁধা খদ্দের হইয়া গেল। উটকো খদ্দের গোড়ায় কিছু জমিয়াছিল, ক্রমে দেখিলাম বোধহয় রাস্তা থেকে খদ্দের টানিয়া তুলিবার জন্যে, মোচড়ের ইশারা দেওয়ার জন্যে খদ্দের অখদ্দের নির্বিচারে সকলেই রাস্তার এই দিকটা এড়াইয়া চলিতেছে। বন্ধুবান্ধব পরিচিত প্রভৃতি সকলের নিকটেও কথাটা পাড়িলাম। বলিলাম, তোদের ভরসাতেই দোকান করলাম, তোরা ওদিকই মারাস না। উত্তর করিল, একে তো এসা সাইনবোর্ড হাঁকড়েছ, ঢুকতেই ভয় হয়, মনে হলো জগন্নাথ মন্দিরেই ঢুকছি কি কালীঘাটে এসেছি, গা ছমছম করে। দোকানে এলাম, 2 ফষ্টি নষ্টি হলো, মন খোলা করে 5টা ভালো মন্দ জিনিস দেখলাম, তা নয়। ভেবে দেখো না, তোমার ওই অন্নপূর্ণা কেবিনে ঢুকেই ডিম ওড়াতে সাহস হয়? তাহলেও সেদিন যাচ্ছিলাম ওদিকেই, বউয়ের কাপড় চোপড় আর নিজেরও গোটা কতক এদিক ওদিক জিনিস দরকার ছিল। ভাবলাম নগদ 25-30 টাকার কেনাকাটা, লাভাংশটা শৈলর হাতেই না যাক। গলি থেকে বেরোতেই শুনি গীতায় শ্রীকৃষ্ণ কবে কি বলেছেন না বলেছেন তাই নিয়ে মাথা ফাটাফাটি হবার উপক্রম। চক্রবর্তী, গোসাই, নটবর, দিনরক্ষিত, আরও একপাল সব। ভালো করে দেখতেও সাহস হল না, ল্যাজ মুখে করে তাড়াতাড়ি পেঁচিয়ে এসে সিধু মাস্টারের দোকানে ঢুকলাম। রক্ষে করো ভাই। সবিস্তারে না বলিয়া মোটামুটি ধরনটা জানাইয়া দিলাম। আমার ব্যবসায়ে ভক্তিপর্বের এই ইতিহাস, অর্থাৎ দেবদ্বিজে ভক্তিপর্বের। 4 মাসের পর নূতন খাতার হিসাব নিকাশের সময় দেখা গেল চক্রবর্তী বসায়ের নিকট 215, বৈকুণ্ঠ কাকার নিকট 100, নটবর কাকার নিকট 170। এইভাবে চারিদিকে একুনে 1000-দেড়েকের কাছাকাছি কর্য পড়িয়া গেছে। মাথায় হাত দিয়া বসিলাম। বাবা দেশে নাই, কিন্তু আসিলে কি যে অবস্থা হইবে ভাবিয়া কোনো কুল কিনারা পাইলাম না।
তবুও শেষ দিন পর্যন্ত একটা আশা লাগিয়া রহিল। হালখাতায় কিছু মোটা রকম জমা হইবে। নিজের নিজের ঘাড়ের ঋণ তো সবার, সাধ্যমতো হালকা করিবেই। প্রথম হালকাতার উৎসব বেশ ঘটা করিয়াই করিলাম। চক্রবর্তী প্রমুখ কয়েকজন সমস্ত দিন থাকিয়া সাহায্য করিলেন। কিছুতেই কার্পণ্য করিলাম না, প্রায় 125টি টাকা খরচ হইল। চৌমাথাটা গুলজার হইয়া উঠিল সে রাত্রে। নটবর কাকা ছোট ছেলে দুইটিকে সঙ্গে লইয়া নিমন্ত্রণ রক্ষা করিতে আসিলেন। বকুলতলায় আসিয়া 2 পা পিছনে হটিয়া সাইনবোর্ডের চিত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করিয়া বলিলেন, আহা, মা যেন হাসছেন। জমার অঙ্কে পড়িল নগদ 27টি মুদ্রা, 13টি অচল। বাবা লিখিয়াছেন মাসখানেকের ছুটি লইয়া তিনি শীঘ্রই একবার আসিতেছেন। অত্যন্ত অশান্তিতে কাটিতেছে। নববর্ষের উৎসবের পর বাঁধা খদ্দের আরও জুটিয়াছে। শুভার্থীদের সুপারিশ ঠেলিতেও পারি না। চক্রবর্তী মশাই বলেন, তুমি বসে বসে তামাশা দেখো শুধু, একটু যারা সাত্ত্বিক প্রকৃতির মানুষ সব এসে এসে জুটবে। কিরকম একটা নাম বেরিয়ে গেছে, যেখানেই 5টা ভালো লোক, অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। সন্ধ্যার জমায়েত আরও বিপুলতর হইয়া উঠিতেছে। টিনের চেয়ারে বেশিক্ষণ বসিয়া থাকা অসুবিধা, সবচেয়ে বেশি অসুবিধা চা খাওয়া। বৈকুণ্ঠ কাকা বলিলেন, গরম কাপ আর ডিশ হাতে করে এক মহা ফ্যাসাদ ছইল। বসবে কি লোকে, যেন পাঠশালার নাড়ু গোপালটি হয়ে থাকতে হয়। একটা চৌকি টৌকি পেতে দে বকুলতলাটায়। সেই রাত্রে একে একে সবাই উঠিয়া গেলে চক্রবর্তী মশাই একটা ছুতা করিয়া বসিয়া তামাক টানিতে লাগিলেন। একটু পরে বলিলেন, একে আবদার বলে না? আমি বিমূঢ়ভাবে মুখের পানে চাহিতে বলিলেন, চৌকি কেন, চা খাওয়ার অসুবিধা হচ্ছে। হুকুম হয়ে গেল। পয়সা লাগে না নতুন চৌকি কিনতে? খবরদার, তুই নতুন চৌকি কিনবি নি শৈল। আমার একটা পুরনো আছে, কাল পাঠিয়ে দেব। এক আধ জায়গায় মেরামত করে তাতেই কাজ চালাবি। তারপর দেখা যাবে দামের কথা। না হয় আমার নামে ওই বাবদে 10টা টাকা জমা করে রাখিস। সেই দিন দোকানে তালা দিয়া বাহির হইবার সময় একবার আপনি যেন চক্ষু 2টা সাইনবোর্ডের মূর্তির ওপর গিয়া পড়িল। একটি দীর্ঘশ্বাসের সঙ্গে আপনি আপনি মুখ দিয়া বাহির হইয়া পড়িল, মা, ডুবলাম এবার। মায়ের দয়ায় কিনা বলিতে পারি না, তবে নিষ্কৃতি আসিল অদ্ভুতভাবে। পরের দিন চৌকির প্রসাদে সুখাসীন হইয়া বসিবার সুবিধা হওয়ায় বৈঠক আরও জমিয়া উঠিল। আমি ভিতরেই আছি। হিসাব খতাইতে গিয়া খতিয়ানের উপর দৃষ্টি আটকাইয়া গিয়াছে। 17 টাকার বিক্রয়, 3 টাকার নগদ, বাকি ধার। চক্রবর্তী মশায়ের বাড়িতেই প্রায় 11 টাকার জিনিস গিয়াছে। লক্ষ্মী পূজা ছিল। চক্রবর্তী মশাই গঙ্গা স্নানের পথে আমায় বলিয়া গেলেন, বাড়িতে শাসিয়ে এসেছি, পুজোর একটাও জিনিস যদি অন্য দোকান থেকে নেওয়া হয়েছে শুনি তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দেব। এক্ষুনি ফিরিস্তিটা নিয়ে আসছে, দিয়ে দিস। না, পুজোর জিনিস ওসব অ্যান্ড কোম্পানি কি লিমিটেড ফিমিটেডের দোকান থেকে আসবে না। আমি বেঁচে থাকতে নয়। নামেই যেন একটা ম্লেচ্ছ ভাব। বিমূঢ়ভাবে খতিয়ানের দিকে নিবদ্ধ দৃষ্টিতে বসিয়া আছি। ওদিকে চা আর গীতায় বকুলতলা উত্তপ্ত হইয়া উঠিয়াছে। এমন সময় নটবর কাকা একটি সন্ন্যাসীকে লইয়া উপস্থিত হইলেন। পায়ে খড়ম, পরনে গেরুয়া, কপালে ত্রিপুণ্ডক, মস্তক মুণ্ডিত। রাস্তা থেকেই বলিতে বলিতে আসিলেন, নিয়ে এলাম বৈকুণ্ঠ দাদা, আপনাকে আজ বলছিলাম না তখন, এই এরই কথা। আসতে কি চান না জো আছে আসবার? কিছু নয় তো 50 জন লোক ঘিরে আছে। আমারও জিদ ধরে গেল। বাবার পায়ের ধুলো একবার দোয়াবই শৈলর দোকানে। কাল থেকে দরবার করে শেষকালে আসুন আসুন করিয়া সকলে দাঁড়াইয়া উঠিয়া চৌকির মাঝখানে খানিকটা জায়গা করিয়া দিল। প্রসন্ন হাস্যে বাবাজি গিয়া উঠিয়া বসিলেন। চারিদিক থেকে ব্যস্ত প্রশ্ন বর্ষিত হইতে লাগিল। কোথা থেকে আসা হচ্ছে বাবাজির? কতদিন থাকা হবে? কি সম্প্রদায়ভুক্ত? কতদিন আসা হয়েছে এখানে? নটবর খুড়ো হাসিয়া বলিলেন, ওইখানেই মুশকিল, বাঙালি নয়। সকলে চক্ষু কপালে তুলিয়া পরম সমীহের সঙ্গে বলিয়া উঠিল, তবে? নটবর কাকা সমীহ আরও উদ্রিক্ত করিয়া বলিলেন, মদ্রদেশীয়, তবে বাংলা বোঝেন।
বলতে পারেন না। চক্রবর্তী মশাই বলিলেন, এক কথায় শঙ্করাচার্য ত্রৈলঙ্গ স্বামীর দেশের লোক বলো না। সন্ন্যাসী সস্মিত আননে মাদ্রাজি প্রথায় ডাইনে বায়ে মাথা নাড়িয়া কথাটা অনুমোদন করিলেন। তাহার উপর হাত নাড়িয়া চোখ নামাইয়া মাথা দুলাইয়া বলিলেন, গীতা গীতা, সম্প্রতি গীতা আলোচনাং ভবতু। নটবর কাকা বলিলেন, বলছেন গীতার আলোচনা হোক? তা বাবা, আপনার সামনে আমরা অর্বাচীনেরা যে গীতা মুখেই আনতে সাহস পাচ্ছি না। সন্ন্যাসী সেইরূপ স্মিত হাস্যের সহিতই অঙ্গুলি সঞ্চালন করিয়া ইশারা করিলেন, চলুক। মুখে বলিলেন, ভক্তিম ভক্তিম। চক্রবর্তী মশাই বলিলেন, সে তো কথা খুব ঠিকই, ভক্তিই তো সব জিনিসের সার, কিন্তু তাই কি আমাদের আছে বাবা? ওরে ও শৈল, তোর হিসেব রেখে একবার আয় তো, বাবার পায়ের ধুলো নে। এত বড় একটা মহাপুরুষ এসেছেন, কত ভাগ্যে দেখা হয় এদের। এ কি আর আমাদের বাংলাদেশের হেঁজিপেজি গেরুয়াধারী? অগত্যা আসিয়া পায়ের ধুলা লইলাম। চক্রবর্তী মশাই আমার পিঠে হাত দিয়া সন্ন্যাসীর পানে চাহিয়া বলিলেন, ভক্তি বলেন তো এই এর আছে, দোকান করেছে, তাতেও ঠাকুর দেবতাদের ভুলতে পারেনি। এই দেখুন না। বলিয়া এই সাইনবোর্ডের চিত্রের দিকে বাবাজির দৃষ্টি আকর্ষণ করিলেন। বাবাজি অর্ধেক বোঝা অর্ধেক না বোঝা গোছের করিয়া একটু হাসিয়া আমার মাথায় হাত দিয়া বলিলেন, উন্নতিম উন্নতিম। ক্রমে ক্রমে অল্প অল্প করিয়া সবাই গীতার এবং সাধারণভাবে ধর্মের আলোচনা আরম্ভ করিয়া দিল, এবং যখন দেখা গেল সন্ন্যাসী চক্ষু বুঝিয়া ঘাড় নাড়া ভিন্ন বিশেষ কিছু করিতেছেন না, তখন আলোচনাটা বেশ জোরালো হইয়া উঠিল। কি জানি কেমন করিয়া লোকটার প্রতি আমারও ভক্তি জমিয়া উঠিতেছিল অল্প অল্প করিয়া। হইতে পারে স্বজাতি নয় বলিয়া, হইতে পারে কথা প্রায় কয় না বলিয়া, হইতে পারে মাথায় হাত দিয়া উন্নতিম উন্নতিম বলিয়া আশীর্বাদ করিল বলিয়া, কিংবা আরও কোনো নিগূঢ় অজ্ঞাত কারণেও হইতে পারে, যাহার জন্যে আমার শিরদাঁড়াটা সন্ন্যাসী দেখিলে আপনি ঝুঁকিয়া আসে। একবার উঠিয়া কেবিনে গিয়া হারানকে বেশ ভালো করিয়া চা করিতে বলিলাম। চায়ের পর বিদায় লইবার পূর্বে ফল এবং মিষ্টান্নে বাবাজিকে প্রীত করিয়া করজোড়ে বলিলাম, পরের দিন যেন সন্ধ্যার সময় তিনি দয়া করিয়া পায়ের ধুলা দেন। ভক্তি দেখিয়া শুভার্থী মহলে ধন্য ধন্য পড়িয়া গেল। নটবর কাকা বলিলেন, আমি কি না বুঝিয়ে ডেকে এনেছিলাম বাবাকে? 4 দিন পর মনের কথাটা বলিবার সুযোগ পাইলাম। দ্বিজু লাহিড়ির মেয়ের বিবাহের নিমন্ত্রণ ছিল, কেহ দোকানে আসে নাই। সন্ধ্যার খানিকক্ষণ পর আমিও দোকান বন্ধ করিয়া যাইব, এমন সময় বাবাজি আসিয়া উপস্থিত হইলেন। রোজই নটবর কাকার সঙ্গে আসেন, আজ একা। আমি অভ্যর্থনা করিয়া বসাইয়া হারানকে ভালো করিয়া চা করিতে বলিয়া দিলাম। বাবাজি আসন গ্রহণ করিয়া ইশারায় প্রশ্ন করিলেন, এরা কোথায়? শুনিয়া চক্ষু নাচাইয়া হাসিয়া বলিলেন, ব্রাহ্মণা মধুর প্রিয়া। তাহার পর একটু থামিয়া নিজের বুকের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া হাতটা ঘুরাইয়া লইলেন। প্রথমটা মনে হইল বুঝি এইবার দেহ রক্ষা করিবেন বলিতেছেন, কিন্তু পরে বারাণসী মথুরা এই 2টি শব্দ উচ্চারণ করায় বুঝিলাম এবার এই স্থান ত্যাগ করিয়া তীর্থ পর্যটনে যাইতেছেন। জিজ্ঞাসা করিলাম, কবে যাওয়া হবে বাবা? প্রথমে বাংলাটা বুঝিতে পারিলেন না, তাহার পর একটু যেন ভাবিয়া মানেটা ধরিয়া লইয়া বলিয়া উঠিলেন, কল্লমেব স্বপ্নাদেশং, অর্থাৎ স্বপ্নাদেশ হইয়াছে, কালই যাইবেন। 16 আনা খাঁটি সন্ন্যাসী, এক রত্তি ভেজাল নাই। আমি একেবারে মনস্থির করিয়া ফেলিলাম। বাবাজিকে স্বনির্বন্ধ করজোরে একবার বশ্যতাম বলিয়া হারানের কাছে গিয়ে বলিলাম, যা চট করে যা, ততক্ষণে উনুন ধরছে। এই টাকাটা নিয়ে সিদামের ওখানে সব্বার চেয়ে যা ভালো খাবার আছে, আর বাদবাকির ভালো ফল কালু শেখের দোকান থেকে, যা। আবার বেটা হাঁ করে চেয়ে রইল। তাহার পর ফিরিয়া গিয়া কতকটা বাংলায়, কতকটা হিন্দিতে, কতকটা হাত পা নাড়িয়া এবং কতকটা ম্যাট্রিকুলেশন পর্যন্ত আয়ত্ত করা ওই বশ্যতামের মতো অপসংস্কৃততে আগাগোড়া দুঃখের কথা বলিয়া গেলাম, এমনকি লক্ষ্মী পূজার কথা, চৌকি ঘাড়ে চাপানোর কথা পর্যন্ত। আবার পাছে ভক্তদের নিন্দা করিতেছি মনে করিয়া চটিয়া যান, সেই জন্য বলিলাম,
ওরা সবাই আমায় খুব স্নেহ করেন বাবা, তবে দৈব আমার প্রতিকূল। এখন সেই প্রতিকূল বিরূপ দৈব যাতে অনুকূল হয়ে ওঠেন তার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিন। জল পড়া, ধুলো পড়া, বিভূতি, যা হয় একটা কিছু, নইলে আমি পা জড়িয়ে পড়ে থাকব। কোনো মতেই যেতে দেব না বাবা। বাবাজি ধীরভাবে সমস্ত শুনিয়া মাথা নাড়িয়া মৃদু হাস্যের সহিত বলিলেন, গ্রহ শান্তিম কবচম কবচম। আমি বলিলাম, কবচ হলে তো কথাই নেই, কত খরচ পড়বে বলুন? কিম খরচম। সবই যখন যেতে বসেছে। বাবাজি অমায়িক হাস্যের সহিত হাত নাড়িয়া জানাইলেন, খরচ কিছুই পড়িবে না, শুধু কালি কলম আর খানিকটা কাগজ দরকার। সংগ্রহ করিয়া দিলে আমায় সরিয়া যাইতে ইশারা করিয়া দোকানের কড়া আলোকে কবচ রচনায় বসিয়া গেলেন। আমি সেবার আয়োজনে কেবিনে প্রবেশ করিলাম। বেশ পরিতোষ সহকারে আহার করাইয়া বাবাজির পায়ের কাছে একটি 10 টাকার নোট রাখিয়া বলিলাম, এই সামান্য পাথেয় বাবা, ভক্তের নিবেদন। বাবাজি খানিকক্ষণ ইতস্তত করিয়া নোটটা তুলিয়া লইয়া একটা খাম এবং আরও একটা কিসের ইঙ্গিত করিলেন। আমি শেষেরটা বুঝিতে না পারায় বলিলেন, গন্দম গন্দম। খাম এবং গদ আনিয়া দিলে আমায় আর একবার একটু সরিয়া যাইতে বলিলেন। তাহার পর আবার মিনিট 2 পরে ডাকিয়া গদ দিয়া সাঁটা খামটা হাতে দিয়া বলিলেন, কল্য মধ্যাহ্নে একাকী, নতুবা। বাকিটা ইশারায় জানাইয়া দিলেন যে এর ব্যতিক্রম হইলে কবচ একেবারেই নিষ্ফল হইবে এবং তখন আর কোনো উপায়ই থাকিবে না। পরদিন ঠিক দুপুরে বাড়ির চিলের ছাদে গিয়া খামটা সন্তর্পণে খুললাম। কবচ নয়, একখানি চিঠি। সংস্কৃতও নয়, তামিলও নয়, তেলেগুও নয়, খাঁটি বাংলা। লেখা আছে, বাপু হে, এ কি ব্যবসা হচ্ছে না ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো? 3 দিন বসে বসে সচক্ষে দেখলাম, কিছু বাইরে থেকেও খোঁজ নিয়েছিলাম, আর বাকি সব তো তোমার মুখেই শুনলাম। ব্যবসা করবে তো কায় মনোবাক্যে ব্যবসা করো, এই যেমন আমি করছি। এখন বুঝছো তো? ব্যবসার গোড়ার কথা হচ্ছে, মানুষের আছে কতগুলো প্রয়োজন আর কতগুলো দুর্বলতা। এই 2 রাস্তা দিয়ে খুব সন্তর্পণে তার টাকার সিন্দুকের মধ্যে ঢুকে পড়ে সিন্দুক সাবার করতে হবে। এই ব্যবসার শাস্ত্র, এই ব্যবসার স্বধর্ম। করেছ কি? একেবারে অন্নপূর্ণা ভাণ্ডার। পারবে সামলাতে? ছিলেন অন্নপূর্ণা, আর ওদিকে ওই একা শিব। তুমি গেরস্থ বাঙালির ছেলে, পুঁটি মাছের প্রাণ। ওই একপাল বুভুক্ষু শিবের ম্যাও সামলাতে পারবে? হাড় মাস কালি করে কোপনিসার করে ছেড়ে দেবে একেবারে। তোমার 5 ভূতের পাল্লায় পড়ে নাজেহাল হতে দেখে মনে বড় কষ্ট হয়, একটু আত্মপ্রকাশ করলাম। নয়তো এই ব্যবসায় আত্মপ্রকাশ করা অধর্ম। কাল আর আমি এখানে নেই, এই ব্যবসার এই নিয়ম। তুমি সমপেশা অর্থাৎ ব্যবসাদার লোক। উচিত না হলেও বলি, 13 দিনে নেহাত মন্দ হল না। 11 জোড়া বস্ত্র, তার মধ্যে গরদের জোড়া একটি, টাকা পয়সা সিকি দোয়ানি সব মিলিয়ে 53টি টাকা, আরও এটা সেটা। মূলধন তো ধনির ছাই, মিছে কথা। মৌনভাব আর জবাই করা সংস্কৃত। তা সে হিসেবে মন্দ কি? ভগবানও কেমন সহায় দেখো। ভেবেছিলাম যখন গন্দম বললাম ধরে ফেলবে। যাক, কবচের ভূমিকা বেশি হয়ে যাচ্ছে, কাজের কথায় আসা যাক, অর্থাৎ আসল মন্ত্রে বা মন্ত্রণায়। এরপর 1-2 করিয়া 7টি উপদেশ আছে, পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করিতে হইবে। পরিশেষে লেখা আছে, নোটটি আর নিতে পারলাম না বাপু। ব্যবসার দিক দিয়ে একটু অধর্ম হলো, কিন্তু এইটুকু দুর্বলতার কাটিয়ে উঠতে পারলাম না, ফেরত দিয়ে যাচ্ছি। এই গেল ওদিককার ইতিহাস। আজ মাস 2 হল বাবাজির, আমি বাবাজি বলিব, 2 নম্বর উপদেশ অনুযায়ী সদর চৌমাথার দোকান তুলিয়া দিয়া ভেতরের দিকে একটি অপেক্ষাকৃত নির্জন রাস্তার উপর নূতন দোকান খুলিয়াছি। 5 নম্বর উপদেশ অনুযায়ী চাল ডালের অংশটা তুলিয়া দিয়াছি। বাবাজি লিখিয়াছেন, ওগুলো নিছক প্রয়োজনের দ্রব্য, রাখিলেই আবার চক্রবর্তীর দল জুটিবে। কাপড়ের বিভাগটা টেলারিংয়ে পরিণত করিয়াছি। স্টেশনারি আছে, কাটছাঁট করিয়া কেবিনটির উন্নতি হইয়াছে। অর্থাৎ এখন রহিল টেলারিং, স্টেশনারি আর রেস্তোরাঁ, মানে মানুষের সিন্ধুকে পৌঁছবার সবচেয়ে প্রশস্ত রাস্তা,
তাহার দুর্বলতার দিক। সবচেয়ে বড়, আগাগোড়া আন্ডারলাইন করা 1 নম্বরের উপদেষ্টা, অর্থাৎ নামকরণ। আমার নতুন দোকানের নাম হইয়াছে বনলতা ভ্যারাইটি স্টোর অ্যান্ড রেস্তোরাঁ। বাবাজি নিজেই দিয়া গিয়াছেন, প্রভু হে, কোথায় গেলে ছলনা করিয়া। সাইনবোর্ডের যেখানটা একটি বৃত্তের মধ্যে সোনার হাতে হাতে অন্নপূর্ণা ছিলেন, সেখানে একটি বিরাট তারকার অভ্যন্তরে ফুলের তোড়া হাতে এ যুগের শ্রেষ্ঠ সিনেমা জ্যোতিষ্ক মিস বনলতা। তাহার পরই জলজলে অক্ষরে ওই নাম, বনলতা ভ্যারাইটি স্টোর অ্যান্ড রেস্তোরাঁ। বিক্রয়? নিজের মুখে বলিতে নাই, আলাদিনের প্রদীপও হার মানিয়াছে। এই 2 মাসে প্রায় 1000 খানিক টাকা তুলিয়া লইয়াছি, প্রত্যেক আধলাটি নগদ। চক্রবর্তী মশাইয়ের বড় নাতি রামদুলাল একাই দিয়াছে 150টি মুদ্রা। টেলারিংয়ে 2টি স্যুট, পাঞ্জাবি আর কামিজে 63 টাকা, রেস্তোরাঁ মারফতে 2 মাসে 52 টাকা, আর স্টেশনারি বিভাগে এসেন্স, সাবান, রুমাল, তেল ইত্যাদিতে প্রায় 33 টাকা। ছোকরা শৌখিন, আর চক্রবর্তী মশাইয়ের একমাত্র নাতি, তাই নতুন বিবাহ হইয়াছে। এদিকে মনটা দরাজ, রেস্তোরাঁতে কখনো একলা প্রবেশ করে না। বলে, শৈলদা, কি ফ্যাসাদেই ফেলেছিলে! কতবার ওদিক দিয়ে গেছি, নাকে মোগলাইখানার গন্ধ যাচ্ছে, মনে হয় একবার ঢুকি। বাবা, যা গীতার ধাক্কা! আর একবারও একটুখানির জন্য খালি করবে ওই জায়গাটা? রামদুলাল ছাড়া আরও সব ছোকরার দল, যাহারা ওখানে আসিয়া পায়ের ধুলা দিতেন, তাঁদেরই বাড়ির ছেলেরা। সবারই অবস্থা যে ভালো তাহা নয়, কিন্তু সবাই সাধ্যমতো পয়সা দেয়। কোথা থেকে পায় তাহারাই জানে, কিন্তু পায়। চমৎকার খদ্দের সব। ওদিকে চুরির ভয় না রাখুক, এদিকে দেনার ভয় বা লজ্জাটা আছে। বলি, ভাই, তোমাদের ভরসাতেই তো এই দোকানটুকু ফাঁদা, আর তোমরা সব নিজের লোক, জানোই তো কি লোকসানটা দিয়ে এসেছি ওদিকে। খোসামত করি, সুখ আছে খোসামত করিয়া। নিজেরা প্রাণ খুলিয়া নগদ মূল্যে খায়, মাখে, পরে, আরও 5 টাকা জুটাইয়া আনে। ওদিককার খবরও আনিয়ে হাজির করে। শুনছ শৈলদা, আসছি, শুনি চক্রবর্তী গোসাইকে বলছে, হারে রাম, আবার ওদিকে ছেলেটা শেষে এমন অধপাতে গেল। এদিকে সন্ধ্যার সময় সিনেমা জ্যোতিষ্কর প্রসন্ন দৃষ্টির নিচে আমার দোকানের পানে চাহিলে চোখ জুড়াইয়া যায়। 3টে বিভাগই গমগম করিতেছে। বসিয়া বসিয়া অলস তামাকের সঙ্গে গীতার কর্মযোগের আলোচনা নয়, যাওয়া আসা, ফরমাস, পছন্দ, নগদ মূল্যের ঝনঝনানি। একটা লোক পারে না, প্রত্যেক বিভাগে একাধিক করিয়া লোক। তবু এক সময় খদ্দের সামলাইতে হিমশিম খাইয়া যায়। আলাপ আলোচনা হয় বই কি। এই বছরের শ্রেষ্ঠ চিত্রাভিনয়, এই সপ্তাহের সবচেয়ে বড় রিলিজ, বোম্বের রেণুকা দেবী বড় কি কলিকাতার এরা, বনলতাকে নাকি হলিউড টানিতেছে। সর্বনাশ, তাহা হইলেই তো বাংলা অন্ধকার। কেবিনে দলের মাঝে বসিয়া রামদুলাল বলে, বনলতা যে ছবিটা এঁকেছ তোমার সাইনবোর্ডে শৈলদা, হুবু তার মতন, মার্ভেলাস। আর ওই ওর ফেভারিট পোজ। একটু ব্যঙ্গের স্বরে উত্তর হয়, কথা বলছিস যেন তো চাক্ষুষ জানাশোনা। রামদুলাল উষ্ণ হইয়া ওঠে, টেবিলে ঘুষি মারিয়া বলে, আলবৎ চাক্ষুষ জানাশোনা। তোদের মতো হ্যান্ডবিলের ছবি দেখে রামদুলাল চক্রবর্তী কখনো একটা ওপিনিয়ন দেয় না। এইরকম একসঙ্গে বসে চা খেয়েছি, বনলতা ওদিকে আর আমি এদিকে। চায়ে চিনি কম হয়েছে, চামচে করে কাপে চিনি তুলে দিয়েছি। আর কি চাস? একটু চুপচাপ থাকে, অতি বিস্ময়ের নিস্তব্ধতা। তাহার পর ঈর্ষান্বিত কৌতূহলের প্রশ্ন হয়, কোনখানে রামদুলুদা? ওদের স্টুডিওতে। আর কোনখানে? আরেকজন একটু সমীহের সহিত বলে, স্টুডিওর ছাড়া বাইরে ওদের কারোর সঙ্গে মেলামেশা করবার হুকুম নেই, বড্ড কড়া পাহারা, তাই না রামদুলুদা? রামদুলাল বিদ্রুপ মিশ্রিত হাস্যের সহিত বলে, হ্যাঁ, মোগল হারেমের বেগম সব। তবে হ্যাঁ, কথা বলতে পারো যে খুব বেশি ঘনিষ্ঠতা না হলে ওরা নিজেই বাইরে বেশি মেশে না কারোর সঙ্গে। না ভাই, মিছে গুমর করব না, অত বেশি দহরম মহরম নেই আমার সঙ্গে, অন্তত হয়নি এখনো। জমিয়া ওঠে। টেলারিং স্টেশনারি ডিপার্টমেন্টের খদ্দেররা ভিড় করিয়া কেবিনে জড়ো হয়। অনুযোগ হয়, না, তোমার কেবিন বাড়াও শৈলদা, আরও টেবিল দাও, চেয়ার আনো, কি 1 হাত 1.5 হাতের কেবিন করেছ মাইরি। চা, চপ, কাটলেট, ডিম, পরোটার টান পড়ে।
হারানকে আরও 2 জন অ্যাসিস্ট্যান্ট দিয়েছি, তাহারা থই পায় না, দর্জি বিভাগ থেকে ছোকরা টানিতে হয়। বনলতার চিত্রাঙ্কিত 1000 দেয়াল পঞ্জিকা ছাপাইয়া লইয়াছি, বিলি করি। রামদুলাল ক্যালেন্ডারটা খুলিয়া ঘাড় বাঁকাইয়া দেখিয়া বলিয়া ওঠে, হুবহু ওর বিষাদের পোজ। তাহার পর বলিয়া ওঠে, বাইদি ভাই, তোমরা সবাই এখানে রয়েছ, আসছে মাসে ওর জন্মদিন, 22 বছরে পড়বে। ঠিক করেছি বনলতা জয়ন্তী করব, ওকে টেনে নিয়ে আসব, আর সঙ্গে সঙ্গে ওদের স্টুডিওর কয়েকজন মাতব্বরকেও। দেখো রাজি সবাই? একদিনে আমাদের জায়গাটার নাম বেরিয়ে যাবে, চাঁদা দিতে হবে কিন্তু মোটা রকম। একটা উল্লসিত অনুমোদন ওঠে। থামিলে রামদুলাল আমার দিকে চাহিয়া বলে, তোমায় কিন্তু সমস্ত হ্যাপাটি সামলাতে হবে শৈলদা, অত লোকের খাওয়ানো দাওয়ানো, আর সে তোমার গরান কাঠের চা আর ইঁদুরের চপে চলবে না বলে দিচ্ছি। আর একটা কথা, চাঁদা দিতে হবে। ভাবছ যে লাভের দিকটাই থাকবে, চাঁদার বেলায় অষ্টরম্ভা দেখাবে? সেটি হচ্ছে না। ভেবে দেখতে হবে কার নাম ভাঙিয়ে খাচ্ছে শৈলদা। অন্নপূর্ণা ভাণ্ডারও তো দেখা আছে আমাদের। তা কি আর অস্বীকার করতে পারি? কৃতজ্ঞ চিত্তে বলি, নিশ্চয় দেবো ভাই, তোমরা যা ধার্য করে দেবে। নাম ভাঙিয়ে খাওয়া না খাওয়ার কথা নয়, তোমরা অত বড় একটা জয়ন্তী করছো আমার দোকানেই, কত বড় একটা সৌভাগ্য আমার। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা নাম মাহাত্ম্য। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।